তো ঢাকা আর মুম্বাই দক্ষিণ এশিয়ার দুটো জায়ান্ট সিটি, একদিকে ম্যানুফ্যাকচারিং হাব, অন্যদিকে ফিনান্সিয়াল ক্যাপিটাল। কিন্তু যখন এদেরকে মুখোমুখি দাঁড় করানো হয়, মানে ব্যবসা, ফ্যাশন আর ইউথ কালচারের ময়দানে, কে জিতবে? চলুন আজকের এই শোডাউনে এর উত্তরটাই খুঁজে বের করা যাক। শুরুতেই চলুন একটা ইন্টারেস্টিং তথ্য দেখি। জনসংখ্যার দিক থেকে ঢাকা কিন্তু অনেক বড় একটা শহর, কিন্তু যখন খরচের কথা আসে, মানে পকেটের দৌড়ে, মুম্বাই কিন্তু অনেক এগিয়ে। ওখানে একজনের এক মাসের খরচই প্রায় $705। এই যে একটা বৈপরীত্য, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একটা বড় অংশ জুড়ে থাকবে। তো চলুন প্রথম রাউন্ড শুরু করা যাক। আমাদের প্রথম লড়াইয়ের বিষয় হল অর্থনীতি। দেখা যাক কোন শহরের ইকোনমিক ইঞ্জিন বেশি পাওয়ারফুল। এই বার চার্টটা দেখলেই কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যায়, জিডিপির দিক থেকে মুম্বাই কিন্তু বেশ খানিকটা এগিয়ে আছে। মানে অর্থনীতির আকারের দিক দিয়ে বলতে গেলে মুম্বাইকে আমরা হেভিওয়েট চ্যাম্পিয়ন বলতেই পারি। মুম্বাইকে কেন ভারতের ফিনান্সিয়াল ক্যাপিটাল বলা হয় তার কারণটা এখানেই। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বম্বে স্টক এক্সচেঞ্জ, আবার টাটা আর রিলায়েন্সের মতো বড় বড় সব কোম্পানির হেডকোয়ার্টারও কিন্তু এখানে। সোজা কথায় ভারতের টাকার খেলাটা মূলত এখানেই হয়। আর অন্যদিকে ঢাকা কিন্তু বাংলাদেশের অর্থনীতির জন্য একটা সত্যিকারের পাওয়ার হাউস। ভাবা যায়, পুরো দেশের জিডিপির প্রায় 40% একাই তৈরি করে এই শহর। যদি ঢাকাকে একটা আলাদা দেশ হিসেবে ধরা হতো, তাহলে এটা হতো বিশ্বের 50তম বৃহত্তম অর্থনীতি। এর মূল শক্তি আসে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস আর লেদার ইন্ডাস্ট্রি থেকে। আচ্ছা, বড় বড় অর্থনীতির কথা তো হলো, কিন্তু সাধারণ মানুষের জীবনটা কেমন? মানে আসল বাস্তবতাটা কি? এখানেই কিন্তু ব্যাপারটা বেশ মজার। দেখুন, মুম্বাইতে স্যালারি হয়তো একটু বেশি, কিন্তু ঢাকার বাসা ভাড়া প্রায় 77% কম। এটা কিন্তু ঢাকার জন্য একটা বিশাল প্লাস পয়েন্ট। যদিও সব মিলিয়ে কেনাকাটার ক্ষমতা বা পারচেজিং পাওয়ারের দিক থেকে মুম্বাই কিন্তু এখনও এগিয়ে। বেশ, এবার তাহলে দ্বিতীয় রাউন্ডে যাওয়া যাক। এবারের টপিক ফ্যাশন। সুতা আর কাপড়ের এই দুনিয়ায় কে এগিয়ে? চলুন দেখি। আচ্ছা, পরের কয়েকটা স্লাইড ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটা জিনিস জানতে হবে। সেটা হলো RCA, মানে রিভিল্ড কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ। নামটা শুনে কঠিন মনে হলেও ব্যাপারটা কিন্তু সোজা। এটা দিয়ে শুধু বোঝা যায় কোনো একটা দেশ অন্য দেশের চেয়ে একটা নির্দিষ্ট জিনিস রপ্তানি করতে কতটা বেশি পটু। স্কোর যদি 1-এর বেশি হয়, তার মানে হলো ওই খেলায় সে এগিয়ে আছে। এবার এই সংখ্যাটা দেখুন। পুরুষের শার্ট রপ্তানিতে বাংলাদেশের RCA স্কোর প্রায় 69। এটা একটা অবিশ্বাস্য ফিগার, আর এটা প্রমাণ করে যে তৈরি পোশাকের বিশ্ববাজারে বাংলাদেশ ঠিক কতটা প্রভাবশালী। আর ঠিক একই ক্যাটাগরিতে ভারতের স্কোর কত? মাত্র 3.54। পার্থক্যটা তাহলে বুঝতেই পারছেন, আকাশ আর পাতালের মতো। কিন্তু গল্পটা এখানেই শেষ না। যখনই আমরা একটু দামি বা বিশেষ ধরনের পোশাকের দিকে যাই, তখন কিন্তু ছবিটা পুরোপুরি পাল্টে যায়। যেমন ধরুন, মহিলাদের স্যুটের বাজারে ভারত কিন্তু বাংলাদেশের চেয়ে অনেক অনেক এগিয়ে। এই ম্যাপটা ঢাকার গার্মেন্টস ইন্ডাস্ট্রির একটা দারুণ চিত্র তুলে ধরে। খেয়াল করে দেখুন কিভাবে ফ্যাক্টরিগুলো শহরের মূল কেন্দ্র থেকে ধীরে ধীরে বাইরের দিকে, মানে উপশহরের দিকে ছড়িয়ে পড়ছে। যে লাল এলাকাগুলো দেখছেন, সেখানে 200%রও বেশি গ্রোথ হয়েছে। তো প্রথম 2 রাউন্ড শেষ, এবার ফাইনাল রাউন্ড। এবার আমাদের ফোকাস থাকবে 2 শহরের ভবিষ্যতের দিকে, মানে তাদের তরুণ প্রজন্ম বা জুমার জেনারেশন। চলুন আগে মুম্বাইয়ের তরুণদের সাথে পরিচিত হওয়া যাক। এদেরকে বলা হয় জেন জি। টেকনোলজি এদের হাতের মুঠোয়, এদের চিন্তাভাবনা গ্লোবাল, আর এরা খুবই সোশ্যাল। একটা রিসার্চ পেপারে মুম্বাইয়ের জেনজির অনলাইন শপিংয়ের অভ্যাসকে খুব মজার একটা অ্যাক্রোনিম দিয়ে বোঝানো হয়েছে, GENZ। এরা কিছু কেনার আগে গুগল করে, কমার্স এদের প্রথম পছন্দ, এরা ডিজিটাল পেমেন্ট ব্যবহার করে, আর কোনো ওয়েবসাইটের ইউজার এক্সপিরিয়েন্স খারাপ হলে এক মুহূর্ত অপেক্ষা করে না। এই জেনারেশনটা যে কতটা ডিজিটাল সেটা বোঝানোর জন্য এই একটা কথাই যথেষ্ট। ভাবুন তো একবার, সেই প্রজন্ম যারা খাওয়ার পদ্ধতি জানার আগেই মোবাইল ফোন চালাতে শুরু করেছে। কি অবাক করা কথা, তাই না? এটাই কিন্তু ওদের ডিজিটাল লাইফের আসল ছবিটা তুলে ধরে। আর কোভিড প্যান্ডেমিক যে মুম্বাইয়ের তরুণদের অনলাইন কেনাকাটার দিকে আরও বেশি ঠেলে দিয়েছে, সেটা এই চার্ট থেকেই পরিষ্কার। দেখুন, প্রায় 50%ই বলছে যে কোভিডের পরে তাদের অনলাইন শপিং আরও বেড়েছে। এবার আসি ঢাকার তরুণদের কথায়। তাদের গল্পটা কিন্তু একটু অন্যরকম। হ্যাঁ, তারাও ডিজিটাল, তারাও টেক স্যাভি, কিন্তু তাদের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে অর্থনৈতিক বাস্তবতা। স্যালারি কম, কিন্তু বাসা ভাড়াও অনেক কম। এই ব্যাপারটা কি তাদের জন্য কোনো নতুন সুযোগ বা চ্যালেঞ্জ তৈরি করছে?
ঢাকার তরুণদের গল্পটা কিন্তু এখানেই সবচেয়ে ইন্টারেস্টিং। তাহলে এত সব আলোচনার পর চূড়ান্ত রায় কি হতে পারে? আচ্ছা, কোনো একটা শহরকে বিজয়ী ঘোষণা করার চেয়ে বরং চলুন দেখিনি কোন শহর ঠিক কোন দিক দিয়ে এগিয়ে আছে। এই স্লাইডটা আসলে পুরো আলোচনার একটা সারমর্ম। ঢাকা হলো একটা শিল্পজাতীয় পাওয়ার হাউস, উৎপাদনের সেরা আর জীবনযাত্রাও সাশ্রয়ী। আর অন্যদিকে মুম্বাই হলো একটা প্রতিষ্ঠিত গ্লোবাল ক্যাপিটাল, যেখানে আয় বেশি কিন্তু খরচও আকাশছোঁয়া। আসলে দুটো শহরেরই নিজস্ব শক্তি আর দুর্বলতা আছে। তাই শেষ পর্যন্ত একটা প্রশ্ন রেখেই যায়। একদিকে ঢাকা তার ম্যানুফ্যাকচারিং শক্তিকে কাজে লাগিয়ে সার্ভিস ইকোনমির দিকে এগোচ্ছে, আর অন্যদিকে মুম্বাই তার বিশাল অর্থনীতি আর সম্পদের চাপ সামলাচ্ছে। তো প্রশ্ন হল, দক্ষিণ এশিয়ার আগামী দশকটা কোন শহরের মডেলকে অনুসরণ করবে? ঢাকার সাশ্রয়ী ইন্ডাস্ট্রিয়াল মডেল নাকি মুম্বাইয়ের ব্যয়বহুল গ্লোবাল মডেল? উত্তরটা হয়তো সময় বলে দেবে।